শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর কাটুক দিন, ভালো কাটুক সময়, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, মানুষের যে অধিকারগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু অনেক অধিকার নিয়ে আমরা আলোচনা করলেও আইন বিষয়টাকে একটু দূরেই রাখি, কিন্তু আইনও আসলে মানুষের এমন একটি প্রয়োজন যেটিকে নিয়ে জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুরো আয়োজন জুড়ে এরকম বিষয় নিয়েই জানবো আমরা, কিন্তু তার আগে শুরুতেই চলে যাচ্ছি সাকির কাছে। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো। এই যে যেমনটা বলছিলাম যে আইন নিয়ে জানা, তুমি তো জেনারেল লাইনে পড়াশোনা করেইছো এবং একই সাথে তুমি সঙ্গীত নিয়েও পড়াশোনা করেছো। কখনো আইন বিষয়ে জানার আগ্রহ? পড়াশোনা করিনি, সঙ্গীত নিয়ে আসলে আলাদাভাবে কোর্স করেছি ভালো লাগা থেকে। সেখানে তো কিছুটা পড়াশোনা তো অবশ্যই ছিল, থিওরি ছিল। হ্যাঁ, কি প্রশ্নটা করেছো? আমি জানতে চাচ্ছিলাম যে আইন নিয়ে কখনো পড়ার আগ্রহ বা জানার আগ্রহ হয়েছে? না, আইন নিয়ে আসলে আমার কখনোই পড়ার আগ্রহ তো হয়নি। জানার আগ্রহটা তো জানো যে আমাদের সোসাইটিতে বরাবরই এটা কম, যেটা থাকাটা আসলে ভীষণ রকম জরুরি। এবং আইন বিষয়টা এমন দেখো যে ঘরে থেকে শুরু করে বাইরেও যদি তোমার সাথে অন্যরকম কিছু ঘটে এবং সেটার একটা প্রতিকারের জন্য তুমি একটা ব্যবস্থা নিতেই পারো, জানাটা আমার মনে হয় জরুরি। নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে পুরো সময় জুড়ে আমরা জানবো এবং দর্শকদেরকে জানাবো। চলো দর্শককে জানাই কে আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আইনজীবী ইফফাত গিয়াস আরেফিন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। ভীষণ ভালো লাগছে আমাদের আয়োজনে আপনাকে পেয়ে, এবং যেমনটা বলছিলাম যে কঠিন একটা বিষয়ের মধ্যে দিয়ে আমরা আজকে যাব, কিন্তু আমি জানি যে আপনি ভীষণ সহজ করে দর্শকের সামনে উপস্থাপন করবেন। অবশ্যই। একদমই আপনার শৈশব সম্পর্কে শুনতে চাই। আমার বেড়ে ওঠা ঢাকায়। ছোটবেলা থেকেই আমি ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা। আচ্ছা। তো আমাদের ছোটবেলা থেকে তারপর আমার স্কুল শুরু হলো 6 বছর বয়স থেকে। সেটা হচ্ছে ভিকর্নেসন স্কুল। সেখানে ভর্তি পরীক্ষা দিলাম। এখনো আমার মনে আছে ওই ছোট বয়সের যে অ্যাডমিশন টেস্ট, যখন প্রথমে আমাদের রিটেন পরীক্ষা হয় এবং তারপর ভাইভাতে যখন মানে রিটেনে আমরা অ্যালাউ হয়ে যখন ভাইভা দিই, তখন টিচার আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে আকাশে কি ওড়ে। এই প্রশ্নটা আমার খুব মনে আছে। তো সহজ ভাষায় যে কাউকে এই প্রশ্নটা করলে কিন্তু বলবে আকাশে পাখি ওড়ে। সো আমি বলেছিলাম আকাশে প্লেন ওড়ে। সো এন্ড দেন বাসায় মানে মা যখন জিজ্ঞেস করলো কি বলেছো, আমি বলছি প্লেন ওড়ে। বলে তুমি পাখি রেখে প্লেনে চলে গেলে তোমার হবে কি না, এটা নিয়ে একটা কনফিউশন ছিল। বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ আই গট দ্য চান্স। তো সেই থেকে শুরু। ভিকর্নেসে ক্লাস 1 থেকে 12 আমার এসএসসি এইচএসসি পুরোটাই। আমরা আসলে পুরো গল্পটা একটু ধারাবাহিকভাবে শুনবো, আপনাকে একদম বিস্তারিতভাবে জানাতে চাই দর্শককে। আপনি যেমনটা বলছিলেন যে আপনি ইন্টারভিউ বলেছিলেন যে প্লেনে ওড়ে, এটার কি কারণ যে শহুরে জীবনের সাথে সখ্যতা বেশি ছিল, গ্রামে একটু যাওয়া কম হতো, পাখি দেখা কম হতো, এরকম কোনো কারণ ছিল? তা বলতে পারবো না, এত ছোট বয়সে তো আসলে কি লজিক তখন কাজ করেছিল। তো একটু অল্টারনেটিভ একটা চিন্তা ছোট বয়স থেকে মনে হয়। অবশ্যই চমৎকার বলেছেন ম্যাম, কিন্তু আমি আসলে জানতে চাচ্ছিলাম যে শৈশবে গ্রামে ঘুরতে যাওয়া হতো? তো গ্রামে ঠিক যাওয়া হতো না, কিন্তু আমাদের নানার বাড়ি দাদার বাড়ি কিশোরগঞ্জ। সো আমরা প্রতি বছর ডিসেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ হয়ে যেত এবং 1 মাস ছুটি থাকতো তখন। সো ওই সময়টায় আমরা সবাই কিশোরগঞ্জ বেড়াতে যেতাম। নানার বাড়ি, ফুপুর বাড়ি। আমি দাদিকে হারিয়েছি আমার জন্মের, আমার মনে নাই, আমার দাদির কোনো স্মৃতি মনে নাই। দাদার স্মৃতি মনে আছে, কিন্তু দেখা যেত কিশোরগঞ্জ টাউনে দাদার বাড়িও, মানে যেটা আমাদের গ্রামের বাড়ি সেখানেও যাওয়া হয়েছে, অবশ্যই যাওয়া হয়েছে, কিন্তু বেশি থাকা হতো আসলে টাউনে যেটা আমাদের ছিল, কারণ আত্মীয় স্বজন সবাই আমরা ওখানেই পেয়ে যেতাম। বড় হয়েছেন আপনি ঢাকায়, জন্ম ঢাকায়। জন্ম আমার। একটু বাবা মা সম্পর্কে জানি, যতটুকু জানি যে তারা দুজনেই কর্মজীবী ছিলেন এবং কিছু কিছু সমাজসেবামূলক কাজও তারা করেছেন। পরিবারটা নিয়ে একটু জানি। হ্যাঁ, আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা ছিলেন। উনি রিটায়ার্ড করেছেন পরিচালক অর্থ প্রশাসন, ডেসার, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটির। আর আমার মা হচ্ছেন, উনি পুরোটা সময় আসলে পড়াশোনাও করেছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে মাস্টার্স করেছেন এবং পরে আইন পেশা নিয়ে পড়াশোনা করেছেন, অ্যাডভোকেট, তিনিও অ্যাডভোকেট ছিলেন। বাট উনি অতটা আসলে অ্যাক্টিভ ছিলেন না। উনি, আমরা 3 ভাই বোন ছিলাম, তো সো আমার মা আসলে আমাদেরকে নিয়ে
ব্যস্ত ছিলেন, আমাদেরকে অনেক সময় দিয়েছেন 3 ভাই বোনকে মানুষ করার পেছনে। আর আমার বাবা অবশ্য সবসময় এনকারেজ করতেন আমার মাকে যে তুমি পড়াশোনা করেছো, কিছু একটা করো, লাইক একটা স্কুল যদি করতে পারো, প্রথমে থাকে না যে কিন্ডারগার্টেন একটা স্কুল করতে পারো, অথবা তুমি তখন ওই সময়ে বেগম নামে একটা পত্রিকা বের হতো, পাক্ষিক, আমি যদি ভুল না করে থাকি, 2 সপ্তাহে। তো আমার মায়ের ফ্যামিলিতে লেখালেখির একটু অভ্যাস আছে, তো অনেকেই লেখালেখি করেছেন। আমার মার যে দাদার বাড়ির দিকে লেখার একটা ট্রেন্ড রয়েছে। সো দেখা, আম্মুর যে দাদার দাদা উনি পুঁথি লেখক ছিলেন, হ্যাঁ, তো ওই সময়। এবং তারপর আম্মুর যে দাদা ছিলেন উনি ময়মনসিংহ জজ কোর্টের আমলা ছিলেন এবং উনিও লেখালেখি করতেন। সো আমার মামাও লেখালেখি করতেন। সো আব্বু বলতেন যে তুমি কিছু লেখো না কেন, লেখালেখি করো। সো আমার মা মোটামুটি আমাদেরকে এই সময় দিয়েছেন, ভালোই সময় দিয়েছেন, অ্যান্ড উই আর রিয়েলি গ্রেটফুল টু হার। আমার বাবার কাছেও আমরা খুবই কৃতজ্ঞ। আমার বাবা চলে গিয়েছেন এই বছর মারা গিয়েছেন আসলে। জি, কিন্তু কখনো বাবাকে আসলে ওইভাবে বলা হয়নি যতদিন বেঁচে ছিলেন, বাট হি ওয়াজ ওয়ান্ডারফুল ফাদার এবং হাজবেন্ড হিসেবেও খুবই চমৎকার একজন মানুষ ছিলেন, বাবা হিসেবে, ছেলে হিসেবে এবং ভাই হিসেবে। আমার বাবা আসলে একজন ছেলের যতগুলো সম্পর্ক তৈরি হয় তিনি প্রতিটা সম্পর্ক খুব সুন্দরভাবে পালন করে গিয়েছেন। আমরা বলতে পারি যে উনি মানুষ হিসেবে দারুণ একজন মানুষ ছিলেন। তার জন্য আসলে আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি এবং একই সাথে আপনার গল্পে আবারও ফিরে আসি। আপনার সম্পর্কে অনেক তথ্য আছে যেগুলো একটু ছোট্ট করে দর্শককে জানাই। জি জি, শিওর। প্রিয় দর্শক, ইফফাত গিয়াস আরেফিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, যিনি 2010 সাল থেকে হাইকোর্ট বিভাগে অন্তর্ভুক্ত রয়েছেন। তিনি সিভিল এবং কমার্শিয়াল মধ্যস্থতার ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং এডিআর ওডিআর ইন্টারন্যাশনালের মাধ্যমে স্বীকৃতিপ্রাপ্ত। লন্ডনের FH ল সলিসিটরসে তিনি লিগ্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেন এবং অ্যামিকাস কিউরির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইনজীবী সমাজের সাথে বিভিন্নভাবে জড়িত। বাংলাদেশ ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশনের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন বিষয়ক কলামিস্ট এবং টকশো উপস্থাপক হিসেবে তিনি সাধারণ মানুষের কাছে আইনি সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন। সামাজিকভাবেও তিনি নারী, শিশু অধিকার এবং ডোমেস্টিক ভায়োলেন্স প্রতিরোধে কাজ করেছেন। তার নেতৃত্বে ভিকারুন্নেসা নুন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সামাজিক এবং শিক্ষা উন্নয়নমূলক নানা উদ্যোগ পরিচালিত হয়ে আসছে। প্রিয় দর্শক, তাকে ছোট্ট করে জানছিলাম, আরও বড় আকারে তাকে জানতে চাই পুরো আয়োজন জুড়ে। ফিরে যাচ্ছি তার কাছেই। ম্যাম, বাবার কথা ভীষণ শ্রদ্ধা ভরে স্মরণ করছিলেন। আসলে বিশেষ করে মেয়ে সন্তানের ক্ষেত্রে হয়তো বা এটা একটু বেশি হয়, বাবার সাথে অ্যাটাচমেন্টটা বেশি থাকে। সেই দিনগুলোই আসলে কোনো না কোনোভাবে আপনাকে যেভাবে প্রস্তুত করেছে সেই প্রস্তুতিটাই এখন আপনি প্রকাশ করছেন, সেটা আপনার ক্যারিয়ারে এবং ব্যক্তি জীবনে। আমরা আপনার শৈশবে যেহেতু আরও খানিকক্ষণ থাকবো, শৈশবে আপনি যুক্তিতর্ক, তথ্য উপাত্ত নিয়ে আপনি আসলে বিভিন্ন ধরনের কাজ করেছেন। বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করতেন, সেটা জাতীয় পর্যায়েও, বাংলাদেশ টেলিভিশনে খুব সম্ভবত। একটু শুনি যে সেই সময়ে কি আসলে কোনো না কোনোভাবে নিজের মনের মধ্যে নাড়া দিয়েছিল যে ভবিষ্যতে আইনজীবী হব এবং আমার আসলে এই ধরনের উপস্থাপনা বিষয়গুলো লাগবে? ওই ছোট বয়সে আসলে এত কিছু চিন্তা করে বিতর্ক করতাম না। প্রথম বিতর্ক আমাদের স্কুলের একটা ঐতিহ্যবাহী স্কুল তো ছিলই ওই সময়ে, তো আমরা আসলে গোল্ডেন এরা যেটা বলে, বিকনেসের ওই সোনালী সময়টায় আমরা ওই স্কুলে বেড়ে উঠেছি। তো তখন আমাদের প্রতিটা ক্লাসে 4টা করে হাউস ছিল। সো কৃষ্ণচূড়া, কনকচাপা, অপরাজিতা, দোলনচাপা। প্রতিটা ক্লাসে আমরা 50 জন করে মেয়ে ছিলাম, আমাদের 4টা সেকশন। সো এই 200টা বাচ্চাকে আমাদের টিচাররা প্রত্যেকটা সেকশনে এরকম 4টা হাউসে ভাগ করে দিতেন। তো আমি তখন ক্লাস 5-এ যখন পড়ি তখন প্রথম আমার বিতর্ক জীবন শুরু। এবং আমাদের প্রত্যেক সপ্তাহে আপনার থার্সডেতে লাস্ট 2টো পিরিয়ডে আমাদের ইন্টার হাউস কম্পিটিশন হতো এবং এটা রেগুলার বেসিসে হতো। এবং এই ইন্টার হাউস কম্পিটিশনে দেখা যেত নানান বিষয় নিয়ে হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, কবিতা হচ্ছে, বিতর্ক হচ্ছে, হ্যাঁ, যে যেটাতে পারদর্শী করতে চায় সেটা হচ্ছে। তো ওই প্রথম যে শেকি ভয়েসটা আমি এখনো আই ক্যান স্টিল রিমেম্বার, যে ক্লাস 5-এ আমার ওইটা হয়েছিল।
বাট ওভার দ্য ইয়ার্স আমাদের তারপরে যখন আমরা 6, 7, 8, 9-এ উঠলাম, আমাদের আসলে ট্রেনিংটা হয় ছোটবেলা থেকেই, এবং 9-এ ওঠার পরে আমরা অ্যাক্টিভলি আসলে টিমে জায়গা করে নিতে পারি। সো ক্লাস 9-এ যখন উঠেছি তখন আমাদের যে ভিকর্নেসা ডিবেটিং ক্লাবের ওই ফরমেশনটাও ওই সময়ে যদি ভুল না করে থাকি 1991 সালের কথা বলছি, আমাদের 89 সালে মেইনলি আসলে ফরমেশনটা হয়। তো 91 সালে ক্লাবের কার্যক্রম মোটামুটি শুরু হয়। 90-তে আমাদের একজন একদম ফর্মালি যেটাকে বলা যায় যে আমাদের ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই মিলে শুরু করেন। তো 9 থেকে বিতর্ক, প্রাতিষ্ঠানিকভাবে ইন্টার স্কুল কম্পিটিশন যেটাকে বলে, সেটা আমরা করে এসেছি। তো 91-92 আমরা আসলে সেন্ট জোসেফ, আমাদের সময় কিন্তু এত বিতর্ক প্রতিযোগিতা হতো না, খুব বেছে বেছে, খুব বেছে বেছে কয়েকটা স্কুল করতো। তার মধ্যে অন্যতম ছিল জোসেফাইট ডিবেটিং ক্লাব সেন্ট জোসেফ। অবভিয়াসলি আমরা যেহেতু শুধু মেয়েদের স্কুল ছিলাম, সেন্ট জোসেফে যাওয়ার একটা অন্যরকম আকর্ষণ অবশ্যই ছিল। সো ওটা ছেলেদের স্কুল, একটা ঐতিহ্যবাহী স্কুল, ওখানে যাব, বিতর্ক করব, ওখানে আরও নানান স্কুল থেকে বন্ধুরা আসবে, সো ওইটা একটা আকর্ষণ ছিল। তো ওইখানে আমরা পার্লামেন্টারি ডিবেটের একটা প্রথম ফরম্যাট বাংলাদেশে হয়। সো আমরা আসলে অনেক কিছুর সাক্ষী, যেটা প্রথম আমি যেই জেনারেশন থেকে আর কি কথা বলছি। তো সেন্ট জোসেফ ডিবেটিং ক্লাব, যেটা জোসেফাইট ডিবেটিং ক্লাব, তারা এটা অর্গানাইজ করে, ফার্স্ট পার্লামেন্টারি স্টাইল ডিবেট। তো ওখানে আমরা চ্যাম্পিয়ন হই। এবং ওইখানে একটা মজার গল্প যদি শেয়ার করি, সেটা হচ্ছে জোসেফাইটরা করেছিল কি, একটা বিশাল বড় শিল্ড তারা বানিয়েছিল। ওই যে আগের দিনে ওই যে হার্ট শেপের অনেক বড় করে যে প্লেয়ারদেরকেও দেয়, বিশাল বড় একটা বানিয়েছিল। এবং ওরা ঘোষণা দিয়েছিল যে যেই স্কুল পরপর 3 বার চ্যাম্পিয়ন হবে তারা এটা নিয়ে যাবে, আর যদি চ্যাম্পিয়ন পরপর 3 বার না হতে পারে তাহলে কি করবে, তারা 3 মাস করে ওই প্রতিষ্ঠান ওই ট্রফিটা রাখবে তাদের স্কুলে, এবং তারপর ওরা যে ফেরত নিয়ে আসবে। সো তারা ভেবেছিল যে এরকম দিন কখনোই আসবে না, যে কোনো একটা স্কুল অ্যাট এ রো পরপর 3 বার চ্যাম্পিয়ন হবে। বিকজ ওই সময় তো জোসেফাইট তারা নিজেরা ছিল, হোলি ক্রস ছিল, ভিকর্নেসা ছিল, আইডিয়াল ছিল, গভর্নমেন্ট ল্যাব, আরও বিভিন্ন স্কুল ছিল, ভালো ভালো স্কুল ছিল। সো এটা কখনো হবে না। বাট আমরা ছিলাম তৃতীয় অ্যাট এ রো, যে তৃতীয় ব্যাচ, যেটা কিনা আমাদের আগের 2 ব্যাচও চ্যাম্পিয়ন হয়েছিল, এবং আমরা থার্ড টাইম পরপর চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা নিয়ে চলে আসি। সো এইটা আমাদের জন্য একটা মানে সারা জীবন মনে রাখার মতো একটা। প্রধান বক্তা ছিলেন কখনো? প্রধান বক্তা হয়েছিলেন কখনো? প্রধান বক্তা না, আমি এই ডিবেটটাই আমি আর মোটিশি ছিলাম। সো ওখানে আমি লিড করেছি। আর বিটিভিতে যেটা হয়েছিল সেটা যদি বলি, বিটিভিতে আমাদের সময় প্রথম স্কুল টিভি বিতর্ক শুরু হয় স্কুল লেভেলে। এর আগে কলেজ এবং ইউনিভার্সিটি ছিল, স্কুল ছিল না। সো ওইটাও 1992 সালেই হয়। সো ওখানে আমরা স্কুল থেকে, যেহেতু আমাদের আগের ব্যাচ ক্যান্ডিডেট ছিল, ওখানেও ভালো ভালো ডিবেটার ছিল, বাট আমরা সুযোগটা প্রথম পাই। বিকজ আমরা তো হচ্ছে ক্লাস 10-এ মাত্র উঠেছি, আর আমাদের আগের ব্যাচ হচ্ছে তখন ক্যান্ডিডেট, এসএসসির ক্যান্ডিডেট, সো ওনারা সময় দিতে পারবেন না। সো আমাদের সেই অপরচুনিটিটা হয়। দারুণ। 70 দশকে শুরু হয় এই আয়োজনটি, আসলে এখনো না 70 দশকে হয়নি। হ্যাঁ, জাতীয় টেলিভিশন, রাইট। হ্যাঁ, ওইটা তো 70-ই হয়েছিল। আমাদের এটা 92-তে শুরু হয়েছিল। আচ্ছা। সো ওখানে আমরা ধাপে ধাপে আমরা রানার আপ হই। যেহেতু পরিবারে মাও একজন আইনজীবী আসলে ছিলেন, হয়তো তিনি পুরোপুরি এই পেশায় কাজ করেননি, কিন্তু একটা ইচ্ছা শক্তি তো আসলে থাকে না, বাবা মায়ের চাপিয়ে দেন না, কিন্তু মা বা বাবা যে কাজটি করেন হয়তো কখনো কখনো তারা চান যে সেই পেশায় সন্তান আসুক। আপনার ক্ষেত্রে এমন কিছু নিশ্চয়ই হয়েছে, এবং আমি একটু জানতে চাই যে বিশেষ করে আপনি 91-92 কথা বলছিলেন, ওই সময় তো আসলে হ্যাঁ ডিবেট খুব ভালো একটা বিষয় ছিল, কিন্তু বাবা মারা চাইতেন যে পুরোপুরি পড়াশোনার মনোনিবেশ করো, অন্যান্য অ্যাক্টিভিটিতে গেলে পড়াশোনাটা গোল্লায় চলে যেতে পারে। তো আপনার ক্ষেত্রে কি হয়েছিল? মানে নিয়মিত পড়াশোনাটাকে সমানভাবে চলতো, যেহেতু একটা ভালো স্কুলে পড়তেন? আমার আসলে বলতে দ্বিধা নাই, আমার মার কারণেই, কারণ উনি আমাকে পড়াতেন, ক্লাস 5 পর্যন্ত পড়িয়েছেন। ক্লাস 5-এ পর্যন্ত আমি নিয়মিত প্রথম হয়েছি ক্লাসে। সো ফার্স্ট হয়েছি ক্লাস 5-এ, যখন সেকেন্ড হলাম তখন মা বললো সেকেন্ড তুমি নিজে পড়েই হতে পারবে, সো আর দরকার নাই। সো ক্লাস 6 থেকে আই ওয়াজ অন মাই ওন। সো তারপরেও হয়েছি, এবং পরবর্তীতে স্কুল থেকে আমাদের একটা 10 বছরের পর বেস্ট গার্ল একটা অ্যাওয়ার্ড দেয়। সো
আলহামদুলিল্লাহ আমি ওইটা পেয়েছি। বাহ বাহ। এবং ক্লাস 9 থেকে আমাদের হাউস ক্যাপ্টেন, ওই যে বলেছিলাম আমাদের স্কুলে 4টা হাউস থাকে, তো আমি দোলন চাপার হাউস ক্যাপ্টেন হই। এবং হাউস ক্যাপ্টেন যখন হই ক্লাস 9 থেকে ওই যে যেটা হয় যে আমাদের একটু পাখা গজায় আর কি, সো তখন পড়াশোনার চেয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশি ভালো লাগতো। এবং নবীন বরণের অনুষ্ঠান, বার্ষিক কালচারাল যে ইভেন্টগুলো ছিল, স্পোর্টস ইভেন্ট ছিল, মিলাদের ইভেন্ট ছিল, ওগুলাতে এবং আমাদের বন্ধুরা মিলেও আমরা অনেক সময় কাটিয়েছি এটা। তবে এখানে আরেকটা বিষয় আমি একটু মেনশন করতে চাই, সেটা হলো যে হাউস ক্যাপ্টেন হিসেবে আমাদের মেইন কাজ ছিল যে স্কুলের মেয়েদের ডিসিপ্লিনটা দেখা। আমাদের খুবই স্ট্রিক্ট একটা ডিসিপ্লিনারি একটা আমাদের স্কুল ছিল ওই সময়। তো আমরা যেটা করতাম, আমার এখন মনে হয় যে থাকে না প্রতিদিন অ্যাসেম্বলি হতো, তো এবং অ্যাসেম্বলিতে আমাদের প্রিন্সিপাল আপা একটা স্পিচ দিতেন এবং ওইটা আমরা আসলে ধারণ করতাম প্রতিদিন সকালে। ওনার সেই কথাগুলো শোনার পর আমরা ইন্সপায়ার্ড হতাম, মোটিভেটেড হতাম। এবং তারপরে যেটা করতো, মেয়েরা সবাই লাইন ধরে যখন ক্লাসে যেত, তো আমরা যারা হাউস ক্যাপ্টেন অ্যান্ড হেড গার্ল ছিলাম, আমরা দাঁড়িয়ে থেকে তাদের ওভারঅল সব কিছু চেক করতাম, পোশাক ঠিক আছে কিনা, এমনকি হাতের নখ ঠিক আছে কিনা, হ্যাঁ চুলে কোনো কালারফুল ব্যান্ড পরেছে কিনা, পরলে আমরা ওগুলো খুলে রেখে দিতাম। সো অনেক সময় হয় আসলে ইগনোর করা গেলেও হয়তো যেতে পারতো, বাট এখন মনে হয় হয়তো এতটা মানে রুডলি আসলে বন্ধুদের সাথে এরকম না করলেও হতো। দায়িত্বটা পেয়েছি যেহেতু একটু ভালোভাবেই ফলাই, বিষয়টা এমনই ছিল না, ব্যাপারটা ঠিক এমন ছিল না। ব্যাপারটা ছিল আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং দায়িত্বের জব ডেসক্রিপশন থাকে না, সো আমার জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে যে এই জিনিসগুলো। এবং আমি খুবই প্যাম্পার্ড স্টুডেন্ট, মানে আমার টিচারদের আমাদেরকে অনেক প্যাম্পার করতেন। সো ওই জায়গা থেকে একটা দায়বদ্ধতা যে আমাদের টিচার বলেছে আমাকে এটা দেখতে হবে, মানে আমাকে এটা দেখতে হবে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে একটু যে ব্যালেন্স করার একটা যে সূক্ষ্ম একটা বুদ্ধি করে যদি ব্যালেন্স করা যেত, ওই সময় আসলে এটা থাকারও কথা না। হ্যাঁ, অনেকে আছে মানে ইয়েস, নো মানে নো মানে নো। হ্যাঁ, সো মেবি ওই কারণে। তো আমি এর পরবর্তীতে আমার একটা টক শো হয়েছে, এটা নিয়ে পরে গল্প করছি। ওখানে আমি প্রতিবার আমার বন্ধুদের কাছে, ছোটদের কাছে আমি ক্ষমা চেয়েছি যে আমার ওই ব্যবহারে, ওই সময়ের ছোটবেলার ব্যবহারে কেউ যদি দুঃখিত হয়ে থাকে, ওই সময় হার্ট হয়ে থাকে, সো আমাকে যেন ক্ষমা করে। কত সুন্দর একটা ব্যাপার সাকি, লক্ষ্য করে দেখো আমাদের অতিথি যে কেউ আমার কোনো আচরণে খারাপ লাগছে কিনা বা কষ্ট পাচ্ছে কিনা সেটার জন্য সে এখন এসে বোধও করছে এবং এরকম একটা পাবলিক আয়োজনে সে তাদের কাছে ক্ষমা চাচ্ছে। আমার মনে হয় এটা সবারই হওয়া উচিত। হ্যাঁ, কারণ আমাদের তো আসলে মানে এভরিডে উই আর লার্নিং। সো যতদিন বেঁচে থাকবো ততদিন লাস্ট মুহূর্ত পর্যন্ত আসলে আমাদের মিস্টেকগুলা আসলে কারেক্ট করার যদি চান্স থাকে তাহলে ওয়াই নট। সো ওই জায়গা থেকে তো স্কুলে ফেরত যাই। যেহেতু হাউস ক্যাপ্টেন ছিলাম, তো ওই যে বললাম যে ক্লাসে আমরা আসলে বলে বের হতাম কি যে আপা, আমাদের আমরা আপা করে ডাকতাম, সো আপা বা স্যার, সো আপা আমাদের তো রিহার্সাল আছে, সো যাচ্ছি। বাট এট দ্য সেম টাইম কখনো দায়িত্বের সুযোগ নিয়ে অ্যাডভান্টেজ নেই নাই। যেমন থাকে না যে একটু স্কুল ফাঁকি দেওয়া, মানে গেট থেকে বের হয়ে যাওয়া, একটু ঘুরে টুরে চলে আসে। যেমন আমাদের হচ্ছে অতিথিদের জন্য ফ্লাওয়ার্স কিনতে হবে, সো বেইলি রোডে আমাদের হচ্ছে গিয়ে, হ্যাঁ ওখানে অপরাজিতা একটা ফুলের দোকান ছিল, তো ওইটার নাম করে আমরা বের হতেই পারতাম। বা খাবার আনতে যেতে হবে, সুইসের নাম করে আমরা তো বের হতেই পারতাম। কখনো আমরা এইটার কোনো মিস ইউজ করি নাই দায়িত্বের। হ্যাঁ, সো মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট যেটাকে বলে আর কি। হ্যাঁ, কিন্তু ফাঁকি, ওই যে ক্লাসগুলো ফাঁকি আসলে ছাত্র জীবনে এরকম ফাঁকি ঝুঁকি একটু হয়েই থাকে। পরবর্তী দিনগুলোতে এসে ওই জিনিসগুলো মনে পড়লে আরো বেশি আনন্দ লাগে। তুমি ফাঁকি দিয়েছো? আমি একদমই ফাঁকি দেইনি। বলছো মাসুক, আমি একদমই ফাঁকি দেইনি, বাট আমি একবার রেজাল্ট খারাপ করেছিলাম, সেটা নিয়ে আমার এখনো গিল্টি ফিল হয় যে আমি ম্যাথে 32 পেয়েছিলাম। আহা, তাই না? আমার জীবন অন দ্যাট নোট, হ্যাঁ আমারও এরকম হয়েছে। কলেজে যখন পড়ি তখন ওই যে বললাম যে ইয়েটা বেড়ে গেছে, বাট এক্সট্রা কারিকুলার পার্টিসিপেশন বেড়ে গেছে। এমনও হচ্ছে যে আমাদের অডিটোরিয়াম থেকে আমাদের কেমিস্ট্রি ল্যাব মানে মোটামুটি কাছাকাছি, তো আমি আর কি ওই যে অডিটোরিয়ামে কি হচ্ছে ওইদিকে আমার নজর, এদিকে যে আমার টার্ন চলে আসছে, যে ল্যাবে আমার টার্ন চলে আসছে। তো আমাদের তাহমিন আপা ছিলেন তখন আমাদের কেমিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি পরবর্তীতে প্রিন্সিপাল হয়েছেন। তো আপা বলছেন কি, ইফাত তোমাকে আসলে কোন জায়গা থেকে জিজ্ঞেস করবো, অর্গানিক কেমিস্ট্রি না মেটাল নাকি কি বলো, মানে আমার হ্যাঁ মানে তুমি বলো যে কোনটা আসলে জিজ্ঞেস করলে ভালো হবে, এন্ড দেন ইউ ক্যান গো, ইউ ক্যান লিভ। তো ওইগুলো আমার খুব মনে পড়ে যে আপনারা আসলে অনেক আমাদেরকে প্রশ্রয় দিয়েছেন, ভীষণ সুন্দর। হ্যাঁ, কিন্তু বাবা মা
থেকে যদি বলি, ওই যে যেটা বলছিলেন না, আমাদের ওই সময় ওনারা আসলে পড়াশোনাটাকেই ফোকাস করতেন। এবং আমার মনে আছে যে আমরা টিফিনের টাকা, আমাদের তো খুব মজার টিফিন, ফখরুদ্দিনের টিফিন আমাদের ফেমাস ওই সময়টায়, তো আমাকে 10 টাকা দেওয়া হতো ওই সময়। তো সেখানে সিঙ্গারার দাম যেই সময়ে ছিল আসলে 2 টাকা, চপ ছিল 3 টাকা, এরকম সময়ের কথা বলছি। তো 5 টাকা আমি টিফিন খেতাম আর 5 টাকা জমিয়ে রাখতাম বই কিনবো বলে। এবং আমাদের স্কুলে ওই সময়টা এত আসলে এখন যেরকম দেখি যে একটু অনিশ্চয়তা, অনিরাপত্তা বোধ হয় আমাদের সন্তানদের ক্ষেত্রে, আমাদের বাবা মায়েদের, আমাদের ওই সময়টা আরেকটু নিরাপদ ছিল। আমরা বন্ধুরা মিলে কিন্তু স্কুলে চলে যেতাম। হ্যাঁ, মানে আমাদের ভেহিকল ছিল, যেটাই ছিল। অনেক দিন এরকম আছে রিকশায় করেও চলে গিয়েছি, বা হচ্ছে স্কুল থেকে হয়তো পরবর্তীতে গাড়িতে গিয়েছি। একদমই তাই ম্যাম, স্কুল এবং কলেজ জীবনে এত এত স্মৃতি থাকে, সেটা বলতে গেলে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের আয়োজনের যে সময় সেটা একদমই কম হয়ে যায়। আমরা আপনার বই রিলেটেড ওই কথাটা একটু বলতে চাই। জি জি, অবশ্যই। আপনার সারা জীবনেই আসলে 5 টাকা জমিয়ে আমি বই কিনতাম। তো সেবা প্রকাশনীর 3 গোয়েন্দা, আপনারা পড়েছেন কিনা আমি জানি না, কিশোর মুসা রবিন, আমার শৈশবটা জুড়ে আছে ওই বইগুলোর স্মৃতি। এবং যেটা মজার কথা, পরীক্ষা তো সামনে, পরীক্ষার সামনে আমাকে পড়া বইগুলো রিভাইজ দিতে হবে, মানে গল্পের বইগুলো, মানে ব্যাপারটা ছিল এরকম। মানে বই পড়া এক ধরনের নেশার মতো। এবং আমি তো দেখাতে পারছি না, লাইক আমার পড়ার বইয়ের নিচে ওই গল্পের বইটা থাকতো। সো ইটস লাইক মা এসে দেখছে আমি পড়ছি, কিন্তু আসলে তো আমি পড়ছি না, আমি তো আসলে গল্পের বই পড়ছি। হ্যাঁ, কিন্তু বাসায় তো বই পড়ার একটা চর্চা বরাবরই ছিল। আপনি বলছিলেন আপনার মাও বই পড়তেন। না, আমার মার বই পড়ার কথা বলি নাই, আমি বলেছি আমাদের লেখালেখির একটা চর্চা আমার মায়ের ফ্যামিলিতে ছিল, পরিবারে ছিল। আমরাও বই পড়েছেন, আমার নানুও দেখা গিয়েছে কিশোরগঞ্জে যে পাবলিক লাইব্রেরি, সেখান থেকে এনে উনিও বই পড়েছেন, সেটা ছিল। কিন্তু কেন জানি না যে ওনাদের একটা রিজার্ভেশন ছিল যে পড়ার বইটাই বেশি করে পড়ো, এটা মনে হয় কম পড়া হয়ে যাচ্ছে, এরকম। সো গল্পের বইগুলো আগে ভালো করে পড়ার চর্চা থেকে তো আসলে লেখার চর্চাটা শুরু হয়। আমরা একটু বিশ্ববিদ্যালয় জীবনে আসতে চাই। আপনি তো অর্থনীতিতে পড়লেন, তখন পর্যন্ত কি কোনো গোল ছিল যখন ইন্টারমিডিয়েট পড়ছেন বা যখন অর্থনীতিতে অনার্সে আপনি অ্যাডমিশন নিচ্ছেন, তখন কি আসলে ফোকাসটা ওই দিকেই ছিল কিনা? ছিল। কেন, আমার মা প্রথমে মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তো উনি চাইতেন যে আমি যেন মেডিসিন নিয়ে পড়াশোনা করি, কিন্তু আমার তো পড়াশোনা অত ভালো লাগে না, মানে ঠিক আছে কম করে পড়াশোনা, যদিও এখন আইন পেশে আমাদের প্রচুর পড়াশোনা করতে হয়, বাট দ্যাটস ডিফারেন্ট। মানে বায়োলজি অ্যান্ড ওই মেডিসিনের যে পড়াশোনাটা, ওইটা ভালো লাগেনি, মানে আকর্ষণ করে নাই আমাকে কখনো। অন দ্য আদার হ্যান্ড, আমাদের যে আমরা খুব চমৎকার কিছু আমাদের আমার বন্ধু ভাগ্য খুব ভালো। আমার স্কুলের যে বন্ধুরা আছে, পরবর্তীতে ইউনিভার্সিটিতে পেয়েছি, তারপরে লিগ্যাল প্রফেশনে এসে পেয়েছি। আমার বরাবরই বন্ধু ভাগ্য ভীষণ ভালো। তো আমাদের স্কুলের ওই একজন বন্ধুর মা একটা ইয়েতে কাজ করতেন, এমবাসিতে। তো ওই আন্টিকে দেখতাম, উনি অনেক বেতনে চাকরি পেতেন, এবং আমার ওই ফ্রেন্ড এসে বলতো যে জানিস ইকোনমিক্সে পড়ে আম্মুর একজন কলিগ আছে, সে তো আরো হাই স্যালারির বেতন পায়। হ্যাঁ, সো আমাদের কাছে মনে হলো হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক আছে, এটা আছে, সেটা আছে, সো ইকোনমিক্স পড়া যেতে পারে, এবং এইটাতে অনেক থাকে না যে আর্থিকভাবে ফিনান্সিয়ালি অনেক সচ্ছল হওয়ার একটা স্কোপ আছে। ওই জায়গা থেকে আসলে অর্থনীতিতে আমরা অ্যাডমিশন নিয়েছি। এটা তো শুনলাম অর্থনীতিতে পড়ার উৎসাহের কারণটা, এবার একটু শুনি যে অর্থনীতি থেকে আইনে আসার কারণটা। আচ্ছা, যখন ইকোনমিক্স পড়ছি তখন উইথ অল ডিউ রেসপেক্ট আমার আসলে ভালো লাগে নাই, কয়েকটা সাবজেক্ট ছাড়া। ওই শিক্ষকদের কথাও হয়তো অন্য আরেকদিন বলবো, বাট থাকে না যে আমার কিছু শিক্ষকের পড়া ভীষণ ভালো লেগেছে, বাট বাকিদের পড়াটা হয়তো আমি বুঝতে পারি নাই, কোনো একটা মিসকমিউনিকেশন, যেটাই হোক আমার ভালো লাগেনি। তো তখন যেটা হয়, তখন আমার বাবা আসলে আমাকে এনকারেজ করলেন যে তুমি কি ল নিয়ে পড়তে চাও কিনা। সো আমি তখন বললাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি পড়া যেতে পারে। তো আমাদের ওই সময়ে আপনি যদি বারেট ল করতে হয়, তাহলে পরে আপনাকে অবশ্যই আদার এ লেভেলস করতে হবে, অথবা যে কোনো একটা বিষয় অনার্স
করতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান ডু বার লর যে রুটটা ইংলিশ ল করতে হয়, এটা বাংলাদেশি ল পড়ে ওটা পড়া যাবে না। তো তখন আমাদের সময় ভূঁইয়া একাডেমি ছিল, তো বাবা খোঁজ খবর করলেন যে ঠিক আছে তাহলে তুমি ভূঁইয়া একাডেমিতে ভর্তি করিয়ে দিই, তুমি ওখানে ফার্স্ট ইয়ার করো, এট দ্য সেম টাইম মাস্টার্সটা আমি দুটো একসাথে রান করেছি, অর্থনীতির যে মাস্টার্স কোর্সটা ইউনিভার্সিটি, এবং যেদিন আমার মাস্টার্স শেষ হয়েছে তার পরের দিন আমার লর ফার্স্ট পার্ট পরীক্ষা শুরু হয়েছে, ওভারল্যাপ করে নাই লাকিলি, তাহলে হয়তো মিস হয়ে যেত। তো ওই জায়গা থেকে আমার বাবার উৎসাহেই আসলে আমার ল পড়তে আসা, এবং তারপর দেখলাম যে আমার ভালো লাগছে। আচ্ছা, এই ভালো লাগা থেকে কি পরবর্তীতে বাংলাদেশের পড়াশোনা একটু থিতু হওয়ার পর যুক্তরাজ্যে চলে গেলেন পড়াশোনা করতেই? ল পড়তেই সেকেন্ড ইয়ার থেকেই আমি বাইরে চলে যাই। হ্যাঁ, আমাকে বলছে যে তুমি যখন ইংরেজির আইন নিয়ে পড়বে, সো তখন তুমি ওখানে থেকেই পড়ো, সো ওখানকার এই জিনিসগুলো আরো ভালো বোঝা যাবে। সম্পূর্ণ পার্সোনাল ইয়েতে গেলেন নাকি কোনো স্কলারশিপ নিয়ে গেলেন? না, ইংল্যান্ডে ল বিষয়ে পড়ার জন্য আন্ডারগ্রেড লেভেলে কোনো ইয়ে ছিল। আচ্ছা, আমরা একটু জানি যে কিভাবে গেলেন, কতদিন সেখানে করতে হলো। আমরা তো জানি যে দেশের বাইরে বেশ একটা লম্বা সময় লাগে আসলে বারের ল করতে। লম্বা সময় বলতে কি না ঠিক ওইভাবে যে লম্বা সময়, মানে 3 বছরের আপনার অনার্স কোর্সটা করতে হবে, এলএলবি অনার্সটা লাগে, তারপরে হচ্ছে আপনি বারেট ল করতে পারেন। বাট আমার বারেট ল করার আগে আমি মাস্টার্সটাও করি হিউম্যান রাইটস এর উপর, সো ওইটা ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে ওইটা আমি হিউম্যান রাইটস এর উপর মাস্টার্স করে তারপরে আমি বারেট লটা করি। তো ওই জন্য আমার একটু সময়টা বেশি লেগেছে। আচ্ছা, মানে একটা বছর বেশি। একটু সেই দিনগুলোর গল্প শুনি। আসলে দেশের একটা চঞ্চল এবং মুক্ত বুদ্ধির মানুষ যে কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে কাজ করছেন এবং নিজেকে আসলে মুক্তভাবে আবিষ্কার করার চেষ্টাটা সবসময় আপনার ছিল। দেশের বাইরে গিয়ে আলাদা একটা কালচারে নিজেকে কিভাবে খাপ খাইয়ে নিলেন? হ্যাঁ, এটা খুব স্ট্রাগল করতে হয়েছে। কালচারাল শক একটা বিষয় ছিল। প্রথম যখন গিয়েছি, স্পেশালি প্রথম জন্মদিন, প্রথম ঈদ, এই জায়গাগুলোতে পরিবারকে খুব মিস করেছি, ভীষণভাবে মিস করেছি, মানে কান্নাও করেছি। তো তারপরে আস্তে আস্তে খাপ খাইয়ে গিয়েছে, কারণ হচ্ছে ওখানে যেও কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, পড়াশোনা নিয়ে বিজি হয়ে গিয়েছি, বাট অনেক শেখার ছিল, সো ওখানে এভরিডে অনেক লার্নিং ছিল, সো ওইটাও এনজয় করেছি। চ্যালেঞ্জ তো আসলে ছিলই আপনার জন্য। একে তো বাইরে পড়াশোনা করলেন বেশ কয়েক বছর, একটা জব শুরু করলেন, সেটাও বাংলাদেশে। একটু জানতে চাই চ্যালেঞ্জগুলো কেমন ছিল এবং কিভাবে শুরু করলেন? আচ্ছা, থাকে না যে ফ্যামিলিতে যখন একটা রেডিমেড চেম্বার থাকে তাদের জন্য খুব ইজি হয়, আমার আসলে সেটা ছিল না, কারণ মা তো বলেইছি যে উনি অ্যাডভোকেট হলেও ওইভাবে আসলে পেশাটাকে উনি প্র্যাকটিস ওইভাবে করেননি। হ্যাঁ, সো যখন ফিরে আসার পর আমার যে মেন্টর ডক্টর খালেদ হামিদ চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েটস, আমি ওখানে যুক্ত হই এবং স্যার তখন আসলে বিজি ছিলেন। ওনার একটা স্কুল আছে লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ সাউথ, সো স্যার তখন বিজি ছিলেন ওনার একাডেমিটাকে কিভাবে উনি বড় করবেন, মানে প্রতিষ্ঠিত করবেন সেটা নিয়ে। সো তখন স্যার বলেছেন যে আমার চেম্বারটা তাহলে ইফাত আপনি দেখতে পারেন। সো ওই জায়গা থেকে আসলে আমি স্যারের কাছে কৃতজ্ঞ এই জন্য যে উনি আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, যে অনেক থাকে না বসই হয়, হ্যাঁ, যে একটু ইন্টারফেয়ার করে, তো এইরকম আমার ছিল না। যদিও আমি ফিরে এসে আমি ডক্টর কামাল হোসেন স্যারের চেম্বারেও আমি অফার পেয়েছিলাম, তো কিন্তু আমার কাছে মনে হয়েছে কি যে অত বড় চেম্বারে, হ্যাঁ একটা বড় তো একটা অ্যাটেনশন তো পাওয়াই যায় যে বড় একটা চেম্বারে কাজ করছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে একদম গ্রাসরুট লেভেল থেকে আমি কাজটা শিখবো। একদম থাকে না যে একজন পেশকার কি করে, একজন সেরেস্তাদারের কাজটা কি, সেকশনে কি কাজগুলো হয়, কারণ আইন পেশায় তো শুধু আইনজীবীরা আমরা কাজ করি না, এখানে বেঞ্চে যেমন আমাদের বিচারকরা থাকেন, বেঞ্চ অফিসাররা থাকেন, তেমনি আমাদের সাথে কাজ করেন, এরকম, মানে এটা একটা প্রতিষ্ঠানের মতো, এখানে অনেক পেশার মানুষজন কাজ করে। তো আমার খুব ইচ্ছা ছিল সমস্তটা আমি নিজে শিখবো। ব্যারিস্টারদের একটু নাকোচা ভাব থাকে যে এত ডিস্ট্রিক্ট কোর্টে যাবে না, এত এখানে কাজ শিখবে না, সরাসরি এসি রুমে ঢুকে যাবে, বড় বড় চেম্বারে কাজ করবে, বাট আমার কাছে মনে হয়েছে যে না, আমি একটু শিখবো। স্যারের ওখানে আমার ওই স্বাধীনতাটা ছিল। আচ্ছা ম্যাম, আপনাকে আসলে এই প্রশ্নটা এখন করতেই চাই, সেটা হচ্ছে একজন নারী আইনজীবী হিসেবে সামাজিক এবং পেশাগত বাধা আপনি বাংলাদেশে পেয়েছেন কিনা এটা জিজ্ঞেস করলাম এই কারণে, আপনার তো লন্ডনেও বারাট ল কলেজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে,
বা লন্ডনেও একটা ল পেশার সাথে যুক্ত ছিলেন আপনি? না, লন্ডনে ওইভাবে ছিলাম না। আমাদের আসলে বারেট ল করার পর আমি দেশেই ফিরে এসেছি, বাট ওখানে একটা সলিসিটর ফার্মে আমি কিছুদিন কাজ করার আমার অভিজ্ঞতা রয়েছে। যেহেতু ফার্মের সঙ্গে যুক্ত ছিলেন, একটা ফার্মের সঙ্গে কিছুদিন কাজ করেছি, ওরকম সিগনিফিকেন্টলি বলার মতো কিছু নয়, ওইটা এমনি। আর আমরা তো স্টুডেন্ট ভিসায় ছিলাম, আমার ওয়ার্ক পারমিটও ছিল না, যে আমাদের 20 আওয়ার্সের মধ্যে যতটুকু কাজ করার সুযোগ ছিল সেটা আমরা করেছি। আর তো ফিরে এসে যেটা হয়েছে, স্ট্রাগলের কথা বলছেন নাকি নারী? আমি দুই স্ট্রাগলের ওই জায়গাটাই জানতে চাচ্ছি, যে বাংলাদেশ এবং লন্ডন দুইটা মিলিয়ে আচ্ছা পার্থক্যটা কি রকম ছিল? পার্থক্যটা আমি ওইভাবে বলতে পারবো না, কারণ হচ্ছে ওখানের প্র্যাকটিসের যেই সিনারিওটা আমার ওই রকম এক্সপিরিয়েন্স আসলে হয় নাই। আমি বাংলাদেশেই করেছি, এবং ওই যে বললাম যে আমারটা মোটামুটি স্মুদি গেছে। আমি অতটা বাধা আমি ফেস করি নাই, কারণ ফ্যামিলির দিক থেকে কোনো বাধা ছিল না, সবসময় সাপোর্টই পেয়েছি। আর আমি যে প্রথম চেম্বারে আমি জয়েন করেছিলাম, সেখানেও স্যার আমাদেরকে সাপোর্ট করেছেন। তো তারপর আমাদের এনরোলমেন্ট হয়ে গেল, প্র্যাকটিস শুরু করে দিলাম। এখন তো কোনো ফার্মের সঙ্গে যুক্ত নেই লন্ডনের, মানে যুক্তরাজ্যের কথা বলছি। না, এখন ওখানকার একটা এফএইচ ল সলিসিটরস একটা ফার্মের কনসালটেন্ট হিসেবে থাকেন, ইমিগ্রেশন এন্ড স্টাফ, ওই জায়গাগুলোর সাথে মানে পার্শিয়ালি যুক্ত আছি। আচ্ছা, আপনি অ্যামিকাস কিউরি প্রতিষ্ঠা করলেন কখন, এবং একই সঙ্গে জানতে চাই এটা প্রতিষ্ঠা করার পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা? জি, এটা আসলে আমাদের সব আইনজীবীদের একটা ড্রিম থাকে যে নিজের একটা চেম্বার হবে, এটা সবারই থাকে। সো সেই জায়গা থেকে আমারও ছিল, এবং এটা 2011 সালে তখন এটা প্রতিষ্ঠা করা হয়, আমি যদি ভুল না করে থাকি। এবং ওইটা তখন আমি স্যারকে বলেছিলাম, আমার ততদিনে আমার মেয়ে সন্তান হয়েছে, তো আমার মেয়েকেও সময় দেওয়ার একটা ইস্যু ছিল। তারপর 2009 আমার বড় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওখান থেকেও আমি অনেক দিন আসলে বেড রিডেন ছিলাম, প্রায় 6 মাসের মতো, কারণ আমার পায়ে ফিমার লাগাতে হয়েছিল। সো ইট ওয়াজ আ ফেটাল রোড অ্যাক্সিডেন্ট, আমাদের ড্রাইভার মারা গিয়েছিলেন। সো ওই জায়গা থেকে একটা গ্যাপ ছিল। তো ওই গ্যাপের সময়টায় আসলে গ্যাপ তো আমরা দিতে পারি না আমাদের সবসময়, কারণ বসে বসেও ল্যাপটপে আমাদের ড্রাফটিং চলতে থাকে। সো নট নেসেসারি যে ফিজিক্যালি আমাকে কোর্টে সবসময় করতে হবে, আমাদের কাজের বিভিন্ন ধরন রয়েছে। সো ইউ ক্যান ওয়ার্ক এনিওয়্যার, যেই জায়গাটা আপনার। তো তখন কোর্ট অ্যাপিয়ারেন্স হয়তো ছিল না, বাট আমার ড্রাফটিং অ্যান্ড আদার কাজগুলো তো আমি করে তখন পাঠাতাম। তো ওই সময় আমার মনে হয়েছে যে আমার নিজের থাকলে পরে সেটা আমার জন্য অনেক বেনিফিটেড আমি হব। তো ওই তখন আর কি অ্যামিকাস কিউরিটা প্রতিষ্ঠা করা হয়, এবং তারপর থেকে চলছে। এবং সেটা আমার হাজবেন্ডের কথাও বলতে হয় এখানে, যে তিনি একজন স্থপতি, এবং তিনি আমাকে খুব সুন্দর গুছিয়ে একটা চেম্বার ডিজাইন করে দিয়েছেন, যেটা আমার বাসার নিচেই অবস্থান করছে। সো আমার এত ট্রাফিকও ফেস করতে হয় না, জাস্ট ডাউনস্টেয়ার্স। সো ওই জন্য আমার কাজেরও অনেক সুবিধা হয়েছে। চমৎকার ম্যাম। আমরা যতদূর জেনেছি আপনি সিভিল কমার্শিয়াল বিষয়ে আসলে মেডিয়েশনে অভিজ্ঞতা রয়েছে, আমরা একটু শুনি আপনার বাস্তব অভিজ্ঞতা। আমার মিডিয়েশনের এই জায়গাটার আগে যদি বলি, আমি আসলে ওই যে বললাম, যেহেতু আমার মেয়ে ছোট ছিল, আমি আমার বাচ্চাকেও সময় দিতে চেয়েছি, অ্যাট দ্য সেম টাইম আমি কাজেও থাকতে চেয়েছি। তো এটাকে ব্যালেন্স করার জন্য যখন আমার নিজের চেম্বারটা হয়ে গেল, তখন যেটা সুবিধা হয়েছে, আমি ইন হাউস প্র্যাকটিস যেটাকে বলে, চেম্বার প্র্যাকটিস যেটা, সেটা আমি বেশি করেছি। সো কর্পোরেট প্র্যাকটিসটা আমার বেশি ছিল, এবং ফ্যামিলি যে প্র্যাকটিসটা, সেটা ফ্যামিলি ল নিয়ে যে প্র্যাকটিসটা, সেটা বেশি ছিল। তো কর্পোরেট প্র্যাকটিস করতে গিয়ে যেটা হয়, কর্পোরেটরা কিন্তু সবসময়ই মানে লিটিগেশনটা একটু অ্যাভয়েড করতে চান, এবং আমরাও এনকারেজ করি। এখানে আরেকটা কথা বলি, আমার বাবা সবসময় বলেছেন যে দেখো মা, তুমি আইনজীবী হয়েছো, তোমার কাজ হচ্ছে মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো। সো বি অনেস্ট উইথ ইউর ক্লায়েন্টস, এবং মেরিট না থাকলে কখনো তুমি বলবে না যে লেটস গো ফর লিটিগেশন, একটা মামলা করে দেই বা এরকম না। সো আমি স্ট্রিক্টলি ওটা ফলো করেছি অল থ্রু মাই ক্যারিয়ার। সো আমিও দেখতাম যে যদি মেরিট না থাকে, ডোন্ট গো ফর লিটিগেশন, লেটস সলভ দ্য ম্যাটার আউটসাইড কোর্ট। আমরা এটা এভাবেই আমি করেছি। তো ওই জায়গা থেকে আসলে মিডিয়েশনের ব্যাপারগুলো চলে আসে। আন্তর্জাতিক স্বীকৃতিও তো পেয়েছেন। জি, এটা আমাদের এডিআর ওডিআর যে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে, ওখান থেকে আমি কোর্স করেছি, এবং সেখান থেকে স্বীকৃতিও পেয়েছি। তো ওই জায়গা থেকে আমরা যেহেতু কর্পোরেট
যে কোম্পানিগুলো আছে তারা হচ্ছে আউট অফ কোর্ট সেটেল করতে পছন্দ করে। লিটিগেশনে অনেক সময় অনেক টাকার ব্যাপার চলে আসে, তার থেকে এটা অনেক বেটার। ওই জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্সটা ওখানে বেশি হয়েছে। আচ্ছা, একটু জানতে চাই যে শিক্ষকতাও আপনি করেছেন একটা সময়। জি জি। এখন তো করছেন না না, এখন সেই সময় সময়ের পাচ্ছি না। অভিজ্ঞতাও একটু জানতে চাই যখন আপনি শিক্ষকতা করতেন। রাইট, ওই যে বললাম যে স্যারের ওখানে লন্ডন স্কুল অফ লিগ্যাল স্টাডিজ, যেটা আমাদের কলেজ অফ লিগ্যাল স্টাডিজ, ওখানকার পার্ট টাইম আমি হচ্ছে লেকচারারও ছিলাম। মানে চেম্বারে কাজ করতাম মোস্ট অফ দ্য টাইম, আবার লেকচারারও ছিলাম। সো সেইখানে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর ওইখানে স্যার তো মাত্র একাডেমিটা প্রতিষ্ঠিত করছিলেন ওই সময়টায়। সো তখন ওদের ডিবেট অ্যান্ড মুটিং ক্লাব ছিল না। সো আই ওয়াজ দ্য ফাউন্ডিং মডারেটর ডিবেট অ্যান্ড মুটিং এলসিএলএস সাউথের, জি ফাউন্ডিং মডারেটর ডিবেট অ্যান্ড মুটিং ক্লাবের। আচ্ছা, না শিক্ষার্থীরা তখন কেমন করছিল আমি সেটাই জানতে চাচ্ছি, যেহেতু আপনি প্রতিষ্ঠা করেছেন ডিবেট অ্যান্ড মুটিং ক্লাবটা। হ্যাঁ, ঠিক আমি বলা না, মানে আমি ফাউন্ডিং মডারেটর ছিলাম, আমার সাথে তো আরো আসিফরা ছিল, আরো অনেকে ছিল তখন যারা ডিবেটার ছিল। তারাও তো খুব, আমাদের লটা ওই যে ল পড়া মানেই ডিবেট অ্যান্ড মুটিং এর সাথে আসলে আপনার এটা চলেই আসবে। এটা ডাক্তাররা যেমন ইন্টার্নশিপের জন্য হসপিটালে যায়, আমাদের এগুলো হচ্ছে ল ক্লিনিকের মতো, লাইক যে এটা করলে ভালো হবে, ওই চিন্তা থেকেই আসলে করা। এবং পরবর্তীতে ন্যাশনাল লেভেলে কম্পিটিশন আয়োজন করা হয়েছে। আমাদের এলসিএলএস সাউথ থেকে টিম ইন্টারন্যাশনাল লেভেলেও ডিবেট করতে গিয়েছে, মুটিং করতে গিয়েছে। আপনি বিভিন্ন কলামও লিখতেন যতটুকু জেনেছি আমরা। হ্যাঁ, কলাম লেখা শুরু করেছি বেশ কয়েক বছর হলো। তার আগে ওই লেখালেখিটা অত আগে থেকে লেখার হাত ছিল, কিন্তু সময় দেওয়া হতো না। থাকে না যে জীবনের এক একটা সময় এক একটার প্রায়োরিটি আসে, সো লেখালেখির প্রায়োরিটিটা আরো পরে এসেছে। আচ্ছা, একটু জানতে চাই যে কেমন রেসপন্স পাচ্ছেন, বা এখনো তো লিখছেন? এখনো লিখে জি, যাচ্ছি। একটু জানতে চাই। হ্যাঁ, তো এটা আসলে এসেছে, আমি বলবো যে আমার যেহেতু ওই যে বলছিলাম ফ্যামিলি ল আমি প্র্যাকটিস করি, তো ওখানে বিভিন্ন রকমের ক্লায়েন্ট আমার কাছে এসেছে। এবং ফ্যামিলি ল প্র্যাকটিস করতে যে দেখেছি, আপনারা জানেন যে এইখানে আসলে ডোমেস্টিক ভায়োলেন্স ম্যাটারটা চলে আসে, তারপর হচ্ছে আপনার অ্যাডিকশনের ব্যাপারটা চলে আসে, অ্যালকোহলের ব্যাপারটা চলে আসে, এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই জায়গাগুলো থেকে একটা কাপলের মধ্যে সমস্যা শুরু হয়। তো যদি এই চারটার কোনোটা না হতো, ছোটখাটো, মানে আপনারা হাসবেন শুনলে, বা এটা থাকে না যে মাদার ইন ল একটু ঝাল বেশি খায়, বৌমা একটু ঝাল কম খায়। হ্যাঁ, সো কিচেনটা মানে মাদার ইন লই রান করছেন, কিন্তু বৌমাকে যে নিয়ে এসেছেন সেও চাচ্ছে তারটুকু সে একটু রান্না করে। এই ধরনের সিলি সিলি ম্যাটার্স, বা হয়তো বা দেখা যেত যে হাজবেন্ড একটু কৃপণ টাইপের, বউ হয়তো চাচ্ছে যে একটু কক্সবাজার ঘুরতে যাবে, একটু বাইরে যাবে। সো এই ধরনের কেসগুলো যখন আসতো, তখন আমি খুব চেষ্টা করতাম কাউন্সেলিং করতে। কারণ হচ্ছে যে ওদের মানে ছেলে মেয়ে হয়ে গিয়েছে, সো তাদেরও তো একটা ভবিষ্যৎ রয়েছে। এবং এই জায়গাগুলো কাউন্সেলিং করার পরে আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো ফ্যামিলি বাঁচানো গেছে, মানে তারা ডিভোর্সের দিকে যেতে চেয়েছিল, বাট তারা ব্যাক করেছে এবং দে আর হ্যাপিলি ম্যারিড, এবং এখন খুব সুন্দর তারা সংসার করছে। আইনজীবী তিনিও কাউন্সেলিং করেন? মানে হ্যাঁ, আমার মনে হয় যে আইনজীবীদের মানে সময় দেওয়া উচিত ক্লায়েন্টদেরকে। হ্যাঁ, মানে আমাদের থাকে না যে তারা আসেন আমাদের কাছে, দুঃখের কথাটা বলবেন, আমরা তাদের কথাটা শুনবো, একটু থাকে না যে একটা স্পেস দেওয়া তাদেরকে। এবং ওই জায়গা থেকে যখন ওনারা কথা বলে একটু থাকে না যে শেয়ার করবেন, এবং আমরা যখন শুনে তাদেরকে কাউন্সেলিং এ কিন্তু অনেক, ওই যে আপনি মিডিয়েশনের কথা বলছিলেন, ওই এক্সপার্টিসটা এখানে কাজে লাগে। লেখালেখি নিয়ে গল্প করছিলেন, আমরা শুনতে চাই। আচ্ছা, না ওই যে বলছিলাম যে আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে ফ্যামিলি ইস্যুসগুলো নিয়ে, ওখান থেকেই তারপর একদিন অফার পেলাম যে এরকম আমরা চাই আপনাকে, আপনি লিখতে চান কিনা। সো ওই জায়গা থেকে আমার লেখালেখির জগতে আসলে আসা। এবং একই সঙ্গে একটি আইনি টক শো আপনি পরিচালনা করেছেন সারাবাংলা.net-এ, সেই অভিজ্ঞতার কথাটা একটু ছোট্ট করে জানি। ঠিক আছে, তো ওইটা ছিল কোভিডের সময়। কোভিডের সময় যখন 20 সালে আমাদের যে ওই সময়টায় ঘরে ছিলাম, পুরোটাই ঘরবন্দি ছিলাম, এবং তখন খুব
হাঁপিয়ে উঠছিলাম এবং তখন মনে হয়েছে যে কি করা যায়, কিছু একটা করা যায়। এবং আমার সবসময় মনে হতো যে আইন বিষয়টাকে আসলে একদম থাকে না যে ইংরেজি বাংলা অঙ্কের মতো আইনটাও আসলে একদম শিশু শ্রেণী থেকেই ঢুকিয়ে দেওয়া উচিত আমাদের কারিকুলামে। কেন একজন শিশু যখন ছোটবেলা থেকে জানবে যে এটা করা অপরাধ, তখন কিন্তু সে ছোটবেলা থেকেই তার ওই অ্যাওয়ারনেসটা তৈরি হবে। আবার সে ছোটবেলা থেকে যখন জানবে এটা তার অধিকার, সে কিন্তু ওই অধিকার সম্পর্কেও সচেতন হবে। একজন ছেলে শিশু যখন জানবে যে মেয়ে শিশুদের কি কি রাইটস রয়েছে বা তার কি কি করা উচিত না করা উচিত, তো যখন সে বড় হয়ে একজন হাজবেন্ড হবে বা একজন ছেলে হবে বা ভাই হবে, ভাই মানে যখন পরিণত বয়সের হবে, সে কিন্তু তার ওই সচেতনতাটা তখন এক্সারসাইজ করতে পারবে বা জানবে, তার একদম জানা থাকবে। আমরা অনেক সময় দেখি যে বলা হয় যে আমাদের ধর্মে মেয়েদের অর্ধেক সম্পত্তির কথাটা, মানে ফর এক্সাম্পল আমি বলছি, কিন্তু এটা কখনো চাচারা, আমি অনেক কেস এরকম পেয়েছি যে বাবা মারা যাওয়ার পর ভাইয়ের মেয়েকে, ভাবিকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে, চাচারা সেটা নিয়ে নিচ্ছেন, রাইট? সো চাচারা তো এইটা জানেন না যে হ্যাঁ ওনারা শুধু ওনাদের অধিকারটা জানেন, রাইট, ওনার রেসপন্সিবিলিটিটা কিন্তু ওনারা পারফর্ম করেন না। একজন চাচা হিসেবে কিন্তু ওনার রেসপন্সিবিলিটি ইসলাম দিয়ে দিয়েছে যে ওই ভাইয়ের মেয়েকে মানে পড়াশোনা করানো, তার বিয়ের ব্যবস্থা করা, তার ভাইয়ের ওয়াইফ যাকে রেখে গেছে তার প্রতি তার কিছু দায়িত্ব আছে। এই কারণেই কিন্তু তাকে ওই সম্পত্তির অধিকার একটু দেওয়া হয়েছে, ইটস নট ফর হিজ পার্সোনাল ইউজ আর কি। তো ওই জায়গা থেকে কিন্তু একটা অজ্ঞানতা আমি বলবো যে এই জিনিসটা থাকে না। তো ওই ব্যাপারগুলো রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের যে ইস্যুগুলো রয়েছে, যে এটা যে একটা অপরাধ, কারো গায়ে হাত তোলা বা এই যে সম্পর্কের ব্যাপারগুলো, এগুলো আমার সবসময় মনে হয়েছে কি যে একদম ছোটবেলা থেকেই আমাদের শিশুদের পাঠ্য হিসেবে এটা নিয়ে আসা উচিত। মানে বয়স অনুযায়ী বাড়বে, হ্যাঁ, ক্লাস 1-এ হয়তো একরকম হবে, ক্লাস 5-এ গিয়ে হয়তো একরকম হবে। তো ওই জায়গা থেকে আমি ভাবছিলাম কোভিডের সময় যে আচ্ছা ঠিক আছে, একটা টক শো শুরু করা যায় কিনা, দেখা যাক। তো তখন সারা বাংলার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা হয় যে হ্যাঁ আমি করতে পারবো। তো তখন আসলে ওই আইন বিষয়ক টক শোটা করা হয়েছে এবং ওখানে আমরা আসলে এই সোশ্যাল অ্যাওয়ারনেসগুলো নিয়েই বারবার কথা বলেছি। এবং আমাদের দেশে অনেক আইন অনেক পুরনো, সেই আইনগুলো আসলে রিভাইজ করার সময় চলে এসেছে, মানে অনেক সময় সময় পার হয়ে গেছে যে আমরা রিভাইজ এখনো করি নাই। সো ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো এটা মূলত একটা থাকে না যে নিজের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে ওইটা একটা করেছি। আরেকটা টক শো করতাম, সেটা হচ্ছে একদম বিনোদনমূলক কেমন, ওটা হচ্ছে আমার যেহেতু অ্যালামনি অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলাম তখনও, জি, ওটা এখন আমি প্রেসিডেন্ট হিসেবে আছি, 20-এ তখন আমি সেক্রেটারি হিসেবে ছিলাম। তো তখন আমার কাছে মনে হয়েছে যে কিভাবে আমার বন্ধুদের সাথে, ওই যে আমি বলেছি আমি খুবই বন্ধু বৎসল, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এই কোভিডের সময়টায় সব বন্ধুদেরকে যদি কোনো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় এবং সাথে যদি আমাদের ওই সময়ের শিক্ষকরাও থাকেন তাহলে কেমন হয়। এবং ওই জায়গা থেকে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি ইফাত গ্রুপকে, কারণ ওই ওনার জেএমডি তানভীর ভাই আমার হাজবেন্ডের ফ্রেন্ড, তো ওই জায়গা থেকে ভাই আমাকে সাপোর্ট দিয়েছেন যে একটা করে গিফট হ্যাম্পার, যারা আসতেন আমার দর্শক থেকে গেস্ট হিসেবে যারা আসতেন, আর দর্শক থেকে 5টা গিফট হ্যাম্পার যেত যারা কুইজে উইন করতেন। সো এটা খুব জমেছিল, কারণ রাউন্ড দ্য গ্লোব, আমেরিকা, ইউরোপ, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, সমস্ত জায়গা থেকে আমাদের বিকনেসরা মেয়েরা যে যেখানে আছে আসতেন, আর ওখানে আমাদের টিচার, কোনো না কোনো টিচার থাকতেন, বাংলা হতে পারে, অঙ্ক হতে পারে, ইংরেজি হতে পারে, বিজ্ঞান বিষয়ক হতে পারে, এবং কুইজগুলো রাখা হতো যেই শিক্ষককে আনা হতো ওনার সাবজেক্টের উপর বেস করে। সো ইট ওয়াজ মানে খুব পপুলার হয়েছিল আমাদের, অ্যাটলিস্ট আমাদের উইকিজদের মধ্যে আর কি, প্রত্যেক সপ্তাহে ওটা করতাম। যেহেতু এই ভিকারুন্নেসা অ্যালামনি অ্যাসোসিয়েশনের বিষয়টি আসলো, সেক্ষেত্রে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনার নেতৃত্বে একটি অ্যাসোসিয়েশনটি সমাজ এবং শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ আপনারা নিয়েছেন। সমাজ এবং শিক্ষা ক্ষেত্রে যে উদ্যোগটা আমাদের, আসলে আমরা সত্যি কথা বলতে আমরা আসলে ফোকাস করি
আমাদের ভিকর্নাসের অ্যালামনাইদের এবং বর্তমান এবং প্রাক্তন ছাত্রীদেরকেই আমরা, এটা একটা নন পলিটিক্যাল নন প্রফিটেবল অর্গানাইজেশন। সো আমাদের মেইন ফোকাসটা থাকে যে আমাদের উইকি পরিবারের যারা রয়েছে, শিক্ষক হতে পারে, ছাত্রী হতে পারে, প্রাক্তন বর্তমান, আমরা তাদের ডেভেলপমেন্ট, তাদের ক্যারিয়ার কাউন্সিলিং বলেন বা তাদের যে নেটওয়ার্কিংটা যে থাকে না, যে মাত্র ফ্রেশার্স বের হয়েছে গ্র্যাজুয়েশন করে, তার যদি সে ল প্রফেশন নিয়ে হলে তাকে একটা কানেকশন করিয়ে দেওয়া, চিকিৎসা বিষয় হলে সেখানে, কর্পোরেট সেক্টর হলে সেখানে, ওই কানেক্টিভিটিটা তৈরি করার জন্য এই প্ল্যাটফর্মটা কাজ করে যাচ্ছে। জি। আমরা যদি আইন এবং সমাজ এই দুয়ের মধ্যে সম্পর্ক আপনাকে ব্যাখ্যা করতে বলি ছোট্ট করে, আমরা আরো কিছু প্রশ্নে যাব, একটু জানতে চাই কি বলবেন আপনি। আইন আর সমাজ তো মানে সমাজ পরিচালনার জন্যই তো আইন আসলে প্রণয়ন করা হয়েছে। সো ইটস অবভিয়াসলি কয়েনের এই দিক আর ওই দিক। তবে আইন কখনোই মানুষের ঊর্ধ্বে না, মানে আমি যেটা ফিল করি যে মানুষের জন্যই আইন, সমাজের জন্যই আইন। তো সমাজ অনেক সময় প্রেক্ষাপট চেঞ্জ হয়, মানুষের গতি প্রকৃতি চেঞ্জ হয়, ভিউটা চেঞ্জ হয়, ভিশনটা চেঞ্জ হয়, সো সেই হিসেবে আইনও তখন চেঞ্জ হয়ে যায়। সো এতটুকুই আর কি বলবো। চমৎকার। আমরা এর আগে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছিলেন, পরিবারের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে বলছিলেন। আমরা যদি সার্বিকভাবে এই সময়ে জানতে চাই যে আসলে চিত্রটা কেমন এবং একজন আইনজীবী হিসেবে সেগুলো কি আসলে আপনারা সমাধান করতে পারছেন, বা এই বিষয়গুলো থেকে কি আসলে আমরা বা আমাদের পরিবার একই সঙ্গে সমাজ উঠছে উঠছে কিনা? এটা আসলে খুব ডিফিকাল্ট বলা, কারণ হচ্ছে সমগ্র বাংলাদেশের সব মানুষের সাথে তো আর আমি যোগাযোগ করতে পারি নাই, বাট আমার কাছে যতগুলো এসেছে ভালো মন্দ মিলিয়েই আছে, সব জায়গাতেই ভালো মন্দ মিলিয়ে আছে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আইনের দুর্বলতার সুযোগটা নেওয়ার চেষ্টা করে। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় একজন ছেলে হাজবেন্ড হিসেবে হয়তো খুবই সাধারণ, তার কোনো দোষ নাই, কিন্তু দেখা যায় তার উপরও একটা অন্যায়ভাবে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে একটা বলে না আইনের একটা দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে সুযোগ নিচ্ছে। কিন্তু এক্ষেত্রে তো আপনি যেমনটা বললেন যে চাচা যদি আসলে দায়িত্বগুলো পালন করে, তারও কিছু দায়িত্ব আছে সম্পত্তি নেওয়ার পাশাপাশি, এক্ষেত্রেও তো এই পুরুষের জন্য কোনো না কোনো আইন আছে। যদি কোনো নারীরা যদি কোনো কারণে তার উপর এই ধরনের অ্যাটেম্পট নেয়, সেক্ষেত্রে তার করণীয় কি হতে পারে? কার? চাচার ক্ষেত্রে বলছেন? না, চাচার ক্ষেত্রে না, হাজবেন্ড ওয়াইফের ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে বলছি। যে হাজবেন্ড হয়তো এত খারাপ না, আপনি যেটা বলছিলেন। রাইট, কি করণীয় হতে পারে? হ্যাঁ, সেটাই আমি বলছি। করণীয় তো হতেই পারে, ওইটা শুরু করলে তো সেটা আরেকটা মনে করেন যে অনেক লম্বা সময় ধরে কথা বলতে পারে। হ্যাঁ, যদি এরকম হয় যে হাজবেন্ডের উপর মানে এরকম অন্যায়ভাবে, ভেরি রিসেন্টলি একজন এরকম ঝগড়াটা হচ্ছে মা চলে এসেছেন গ্রামের বাড়ি থেকে, মানে শহরে এসেছেন ছেলের কাছে, ছেলে তার চিকিৎসা খরচ কেন বহন করছে এই কারণ ঠিক ওই সময় স্ত্রীর মনে হলো তার এইটা শাড়িটা কিনতে হবে বা এটা কিনতে হবে। সো এইটা নিয়ে অল্প কথা থেকে ঝগড়া থেকে বিশাল বড় অবস্থা, এবং মেয়ে তার ভাইদেরকে বাসায় ডেকে নিয়ে আসলো এবং ওখান থেকে হাতাহাতি লেভেল পর্যন্ত, ওই লেভেল পর্যন্ত চলে গেল। এবং বেচারা তিনি পেশায় একজন চিকিৎসক, উনি আমাকে ফোন করে বলছেন যে আপু আমি এখন কি করতে পারি। তো আমি বলেছি যে এটা তো মানে এটা তো কাউন্সিলিং ইজ ব্যাডলি নিডেড হিয়ার, কারণ আপনার ওয়াইফ কেন এরকম করবেন? ওনার তো এটা তো বেসিক একটা ব্যাপার, আপনার মা এসেছেন, আপনার মাকে আপনি অবশ্যই যত্ন করবেন। সো এটাতে উনি কেন এই ধরনের আচরণ করবেন? ওনার কাউন্সিলিংটা খুবই দরকার, এটা একটা। আর এখন বেশি ডেটোরিয়েট যদি মনে হয়, আপনি লাগলে পরে আমার এখানেও আসতে পারেন, আমরাও কথা বলতে পারি। আর আরো যদি ডেটোরিয়েট করে, অবভিয়াসলি আমাদের থানা পুলিশ ওখানে তো আছে, জিডি একটা করে রাখতে পারেন যে এরকম অ্যাটাক করতে আসছে বা কিছু একটা। সো এই ধরনের আইনি পরামর্শ আমরা তখন দিয়ে থাকি। জি, চমৎকার। আসলে আইন পেশাটাও তো এক ধরনের সমাজ সেবামূলক কাজ, এবং আপনি সেই জায়গা থেকে নারী, শিশু পুরো বিষয় নিয়ে আসলে আপনি কাজ করে যাচ্ছেন। আপনি এভাবে এগিয়ে যান। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এবং একই সঙ্গে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য।